হাফ অ্যাকশন ব্লগ চ্যানেলের আরো একটি নতুন ট্যুর ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মধ্যবিত্তদের ইন্টারন্যাশনাল ট্যুরের তালিকায় ভারত নেপালের পরে আসে থাইল্যান্ডের নাম্বার। তো ভারতে আমরা মোটামুটি ট্যুর করেছি, ফ্যামিলি নিয়ে ট্যুর করিনি, আমি আমার হাজব্যান্ড একা একা ট্যুর করেছিলাম। কিন্তু এরপরে আমরা চিন্তা করেছিলাম আমরা সময় বাজেট সব কিছু একত্র হলে একটা ইন্টারন্যাশনাল ট্যুর করব থাইল্যান্ডে আমাদের বাচ্চাদের সহকারে। তো আমরা সেটা অ্যারেঞ্জমেন্ট করেছি, একটা স্বল্প বাজেটে অল্প সময়ের মধ্যে একটা ট্যুর প্ল্যান করেছি, বাচ্চাদেরকে নিয়েই যাচ্ছি, আমি, আমার হাজব্যান্ড আর আমার 2 মেয়ে। যেহেতু এটা বাজেট ট্যুর ছিল তাই ভিসা কনফার্ম হয়ে যাওয়ার সাথে সাথেই আমরা টিকিট করে ফেলি, একটু আর্লি টিকিট করি, অর্থাৎ 1 মাস আগেই আমরা টিকিটটা কনফার্ম করি, যার কারণে আমরা একটু কমে টিকিটটা হাতে পাই। তো আমাদের এই ফ্লাইটটা ছিল এয়ার এশিয়াতে। এয়ার এশিয়াতে ফ্লাইটের দামটা ব্যাংককের জন্য কম ছিল, এই কারণে তারা আমাদের সিটের সাথে লাগেজ এবং খাবার বরাদ্দ করেনি। তো যদি কেউ লাগেজ নিতে চায় অথবা খাবার নিতে চায় জন্য তাদেরকে আলাদা করে পেমেন্ট করতে হয়। আমরা আমাদের সিটের সাথে কোনো খাবার বরাদ্দ করিনি, আমরা শুধুমাত্র একটা 20 কেজি ওজনের লাগেজ নিয়েছিলাম, যেটার কারণে আমাদেরকে সিটের ভাড়া বাদেও 3,500 টাকা এক্সট্রা পে করতে হয়েছে। তা সত্ত্বেও আমাদের 4 জনের টোটাল টিকিটের ভাড়া এসেছিল অনলি 74,000 টাকা, যেটা ওয়ান ওয়ে টিকিট ছিল। আমার মনে হয় এটা অন্যান্য সময়ের থেকে অনেক কমে পেয়েছি আমরা। 2.5 বছর বাচ্চার জন্য একটা সিট আমাদের বাধ্যতামূলক নিতেই হয়েছে, আর সেটার জন্য আমাদেরকে 75% পে করতে হয়েছে। আর আমাদের সবার হাতে একটা 7 কেজি ওজনের ফ্রি ব্যাগেজ ছিল। তো এখানে যাওয়ার পথে এই লাইব্রেরিটা চোখে পড়েছে, খুব সুন্দর করে ডেকোরেশন করা, এটা সম্পূর্ণ ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত, এটা সম্পূর্ণ সরকারি। আর এখানে শেখ মুজিবের নাম দিয়ে লাইব্রেরিটার নামকরণ করা হয়েছে, বেশ ভালো লেগেছে। আর এরপরে আমরা টিকিট এবং ইমিগ্রেশন শেষ করে চলে এসেছিলাম লাউঞ্জে। এখানে আমরা স্কাই লাউঞ্জে এসেছি, এখানে আমাদের ক্রেডিট কার্ড থেকে আমরা ফ্রি অ্যাক্সেস পেয়েছিলাম। এখানে বলবো না ভিতরে যাবো। ক্রেডিট কার্ডের জন্য আমরা এখানে ফ্রি অ্যাক্সেস পেয়েছিলাম, স্কাই লাউঞ্জের খাবার দাবার সব কিছুই ফ্রি ছিল। আর এখানে আপনি যতক্ষণ আপনার ফ্লাইট ডিলে হবে বা আপনার লেট হবে আপনি এখানে ততক্ষণই ওয়েট করতে পারবেন এবং যত ইচ্ছা তত খেতে পারবেন, কোনো বাধা নাই। আর খাবারের আইটেম অনেক বেশি ছিল না, তবে যা ছিল পারফেক্ট ছিল, আমার মনে হয় আমাদের জন্য এনাফ। পাস্তা আছে আর তোমার ফেভারিট পাইনাপল আছে। খাবারের আইটেমে স্টিম রাইস ছিল আর খিচুড়িও ছিল, সাথে ছিল বিফ, আর ছিল হচ্ছে ভেজিটেবল চাইনিজ স্টাইলে ছিল, আর ছিল অনেক ফ্রেশ কিছু বান, যাদের ভাত পছন্দ না তারা এই বান খেতে পারে। আর এটা ছিল স্টিম দড়ি ফিশ, যেটা খুবই টেস্টি ছিল, আর ছিল স্টিম ভেজিটেবল। তারপরেও সাথে ছিল পাস্তা, বিভিন্ন ধরনের সালাদ আর স্যান্ডউইচ। আমি চিকেন ফ্রাইও ছিল, আমি চিকেন ফ্রাই নিয়েছিলাম মাহেরার জন্য, আমরা হালকা করে খেয়ে নিয়েছি সবাই। লাউঞ্জে বসে ফ্রেশ হওয়া, মাহেরাকে চেঞ্জ করে দেওয়া, তারপরে খাবার দাবার খাওয়া, সবকিছু মিলিয়ে কোন ফাঁকে যে 1 থেকে 1.5 ঘন্টা পার হয়ে গিয়েছিল আমরা টেরই পাই নাই। আর হ্যাঁ, এখানে কফি ছিল, তারপরে বিভিন্ন ধরনের ড্রিঙ্কসও ছিল, সবকিছুই ফ্রি ছিল, কোনো ড্রিঙ্কসের জন্য কোনো পেমেন্ট করতে হয় নাই। আর কফিটাও খুব মজার ছিল। আর মাহেরার তো চিকেন ফ্রাই খুব পছন্দ হয়েছে, ও একা একাই খাচ্ছিল।
চিকেন। ফ্রান্সে বাসা থেকে নিয়ে আসলাম। ফ্রান্সে এই বাচ্চাটা ওর ফ্যামিলির সাথে এখানে এই লাউঞ্জেই ছিল, তো নশিনীকেও একদম ফ্রেন্ড বানিয়ে ফেলেছিল আর ওর সাথে খুব গল্প করছিল। নশিনীর ব্যাড এক্সপিরিয়েন্স শুরুতে। মানহাকে টাইম টু টাইম আপডেট দেওয়া হতেছে। আমাকে বলছিল জিজ্ঞাসা করছিল আমার ব্যাগে কি কোনো রাইটার আছে কিনা, পরে পুরো ব্যাগ চেক করছে, সব কিছু বাই করছে, আমার সিরাম টিরাম মেকআপ থেকে সব বাই করে আল্লাহ ঝাল্লা করে দিচ্ছে। পরে সব আমি গুছাই ঢুকায় রাখছি, আমার অনেক ভয় লাগতেছিল। যেরকম মাস্ক পরছো তো দেখে টেররিস্ট লাগে। তখন আমি মাস্ক পরা ছিল না, খোলা ছিল। ব্ল্যাক কালার মাস্ক ইজ নট অ্যালাউড। জানো কি সবাই সবাই আপডেট দিতেছে। আসেন যেন আমাকে আর ধরছিল। নশিনী আসলে অনেক ভয় পেয়ে যায়, কারণ চেক ইনের সময় নশিনীর ব্যাগের মধ্যে কিছু একটা সন্দেহ করে ওর পুরো ব্যাগটাকে সার্চ করে, কিন্তু পরে কিছু পায় নাই, ওকে ছেড়ে দেওয়া হয়। তো কি জানি ভাই, ব্যাংককে মনে হয় এই রাতের ফ্লাইটে সহজে সবাই যায় না, কারণ আমাদের ফ্লাইটটা পুরাই খালি ছিল বলতে গেলে। পিছনের সারিতে প্রত্যেকটা সিটই খালি ছিল, আমরা খুব অল্প সংখ্যক কিছু যাত্রী ছিলাম। Dear guests, shortly our cabin crew will start its passenger head now on board. Please to remain. This is তারপরও আমাদের সিটের নাম্বারে উল্টাপাল্টা হয়ে যায়। আমরা যদিও টিকিট কালেক্টের সময় কিন্তু বলে দিয়েছিলাম আমাদের এক সিরিয়ালে রাখতে, কিন্তু ওঠার সময় দেখলাম যে সিরিয়াল উল্টাপাল্টা হয়েছে। তখন কিন্তু আমার সাথের সিটে মাহেরাকেই দেওয়া হয়, নশিনী আর ওর বাবাকে একদম পিছনের দিকে একটা সিটে দেওয়া হয়। কিন্তু পুরো প্লেনটা খালি থাকায় পরবর্তীতে টেক অফের আগেই আমাদের সবাইকে আবার এয়ার হোস্টেস একই সিরিয়ালে এনে দেয়। হাজার হাজার ফুট উপরে উঠে উড়াল দিয়েছি কোনো এক ভিন দেশের উদ্দেশ্যে। রাতের দৃশ্যটাও কিন্তু দিনের দৃশ্যের মতো অনেক অসাধারণ, তবে যদি না নিচে কোনো দেশ এবং দেশের লাইটিং দেখা যায় তো। আর হ্যাঁ, এই প্লেনের ভিতরে খাবার ফেরি করে বিক্রি করার দৃশ্য মনে হয় প্রথমবার দেখছি, কারণ সবসময় দেখেছি যে ফ্রি থাকে। নগদ ক্যাশের মাধ্যমে খাবার লাগবে কিনা, পানি লাগবে কিনা, এরকম ডেকে ডেকে তারা খাবার এক কথায় সেল করছিলেন। আমাদের ফ্লাইট ছিল রাত 1টায়। আমরা 2 ঘন্টার মধ্যেই পৌঁছে গিয়েছি ডনমিয়াং এয়ারপোর্টে, যেটা ব্যাংককের সেকেন্ড এয়ারপোর্ট। আর এখানে এসে আমাদের টাইমিংটা চেঞ্জ হয়ে যায়, ঘড়ির টাইমিংটা থাইল্যান্ড অনুযায়ী। তো এখানে আসার পর আমাদের ঘড়িতে তখন বাজছিল 4:10 মেবি। আমরা পৌঁছাই গেছি থাইল্যান্ডের ডনমিয়াং এয়ারপোর্টে আসছি আমরা। তো এখানকার লোকাল টাইম অনুযায়ী এখন হচ্ছে 4:20, মানে 4:30-এর মতো বাজে। 4:20-এ আমরা ল্যান্ড করছিলাম। তো লাগেজ পেতে বেশি সময় লাগে নাই, এখানে একদম ক্রাউড ছিল না, সবকিছু মোটামুটি ভালো মতোই ডান হয়ে গেছে। অ্যান্ড এভরিথিং ইজ গোয়িং সো গুড। আর এখন ভোর হওয়ার পর্যন্ত, মানে 6টা-7টা মিনিমাম, সকাল 6টা-7টা পর্যন্ত আমরা এই এয়ারপোর্টেই স্টে করব। দেন আমরা বের হয়ে আমাদের হোটেলের, যে হোটেল আমাদের বুকিং করা হয়েছে সেই হোটেলে আমরা যাচ্ছি। এয়ারপোর্ট থেকেই আমাদের ভালো লাগা শুরু হয়ে যায় থাইল্যান্ডের প্রতি। এয়ারপোর্টটা অনেক সুন্দর ছিল, অনেক ছিমছাম ছিল, আর ক্রাউড একেবারেই ছিল না বলতে গেলে। যদিও এটা সেকেন্ড এয়ারপোর্ট ব্যাংককের, হয়তোবা এই জন্যই প্রথম এয়ারপোর্ট সুবর্ণভূমি এয়ারপোর্টের থেকে ডনমিয়াং এয়ারপোর্টে একটু ক্রাউড কম। এর মধ্যে আমাদের অনেক ক্ষুধা পায়, তো আমরা প্রথম 7-Eleven পেয়ে যাই এয়ারপোর্টে। এখানে চলে আসি খাবার কিনতে। Ama ini kita ba? Kamuta? Kamuta.
তো এর মাঝে আবার আমরা দুজন, মানে আমি আর আমার হাজবেন্ড দুজন দুটো সিম কিনে নেই। আর থাইল্যান্ডের যে ইন্টারনেট আছে সিমের সাথে ফ্রি ছিল, সেটা আমরা চালু করে রাখি। আর এই 7-Eleven দোকানটার সম্পর্কে আগে থেকেই তো ধারণা ছিল, আর একটা ফ্যাসিনেশনও ছিল যে থাইল্যান্ডে গেলে তো অবশ্যই 7-Eleven-এ যেতেই হবে আর ওখান থেকে খেতেই হবে। তবে এখানে আসার পর 7-Eleven-এ ঢোকার পরে আসলে এত ভালো লাগছিল দেখে সবকিছু। এটাকে একটা খাজানার দোকান বলা যায়, মানে এখানে এত ধরনের খাবার রান্না করে ফ্রোজেন করে রাখা আছে, এখান থেকে খুঁজে খুঁজে বের করাটা একটা খুবই কঠিন কাজ, কিন্তু মজাও লাগে। হ্যাঁ, এগুলো করতে খুব ভালো লাগছিল আমাদের। কিন্তু আমরা আসলে হালাল খাবারের সন্ধানে ছিলাম, তো হালাল খাবার খুঁজে খুঁজে বের করাটা খুবই খুবই কঠিন একটা কাজ ছিল। আর যেগুলো আমরা হালাল খাবার খুঁজে পাচ্ছিলাম সেগুলো খুব বেশি একটা মজাও ছিল না, নর্মাল ছিল, একেবারে খারাপ বলবো না। তবে হ্যাঁ, মানে যেহেতু ওটার মধ্যে হালাল চিকেন আমরা পাচ্ছিলাম না বা কোনো ফিশ পাচ্ছিলাম না ভালো, তো এই কারণে আমরা খাবার নিয়ে একটু ডিসঅ্যাপয়েন্ট ছিলাম। কিন্তু ওভারঅল এমনিতে 7-Eleven আমাদের কাছে খুবই পছন্দ হয়েছে। আর টোটাল থাইল্যান্ড ট্রিপে 7-Eleven-ই আমাদের একমাত্র ভরসার জায়গা ছিল। কি মায়ের মান্নার কথা মনে পড়ছে হঠাৎ করে। আমরা 7-Eleven থেকে একটা বোতল পানি নিলাম। তোমারটা কি? তুমি কি আনছো? নিয়ে আসো। যাও তুমি আর বাবা চাই কিনে নিয়ে আসো। এটা গরম করে দিছে, চামচ দিছে। এটা আর এটা দুইটা মিল পানি আর এটা মিলে পড়ছে 68 বাত। তুমি আমাকে বলো একটা কিছু। জানি এটা কতক্ষণ জাল আর কি মনে হলো। থাইল্যান্ডে আস্তে আস্তে নশনের 2বার মোবাইল হারানো শেষ। 2বারই আমি পাইছি, রেখে দিচ্ছি। ঠিক আছে, ওয়েস্টেজ ফালানোর জায়গা পাইতেছি না আমরা। আমাদের এখন আর ভালো লাগতেছে না এয়ারপোর্টে থাকতে। আমরা হোটেলও পাইতেছি না, বুকিং করার রুমে আমরা এখন চেক ইন করতে পারবো না, আর্লি চেক ইন। বেরো বেরো বেরো। হ্যাঁ, যাবো। ওকে, ফাইনালি আমরা ব্যাংকক শহরে এন্টার করেছি। এই হচ্ছে স্বপ্নের শহর ব্যাংকক। দেখতে অনেকটা আমাদের দেশের মতোই লাগছিল আমাদের কাছে, ঢাকার মতোই। আসলে আমাদের ঢাকা এখন এতখানি ডেভেলপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যে অনেকখানি ব্যাংককের সাথেও সিমিলারই বলা যায়। তবে রাতের ব্যাংককটা সম্পূর্ণ ভিন্ন, রাতের ব্যাংককটা অনেক বেশি সুন্দর। ডনমিয়াং থেকে আমাদের হোটেল পর্যন্ত পৌঁছাতে আমাদের প্রায় 40 থেকে 45 মিনিটের মতো লেগেছে। আর এই হোটেলটার নাম হচ্ছে গ্র্যান্ড বিজনেস ইন। এই হোটেলটা আমরা booking.com এর মাধ্যমে 3 দিনের জন্য বুক করেছিলাম। হোটেলটার লোকেশন হচ্ছে সুকুমভিত এলাকাতে। হোটেল অ্যাম্বাসেডর যেই রাস্তায়, সেই রাস্তায় নানা স্টেশন থেকে ঢোকার একদম শুরুতেই এই হোটেলটা পড়ে। আমরা booking.com এর মাধ্যমে এখানে বুকিং করেছি। Where is the toilet? Over there? Okay. ব্যাপারটা হচ্ছে ব্যাংককে সাধারণত হোটেলগুলোতে চেক ইনের টাইম হচ্ছে দুপুর 2:30টা। তো আমরা যেহেতু অনেক ভোরবেলা ব্যাংকক পৌঁছে গিয়েছিলাম, তো আমাদের হাতে কিছু করণীয় ছিল না। আমরা কোথায় এতক্ষণ স্টে করব আমরা বুঝতে পারছিলাম না। তো আমরা হোটেলকে এটা জানাই ফোনে, এয়ারপোর্টে বসেই আমরা ফোন দিয়ে তাদের সাথে আলাপ করি, তো তারা আমাদেরকে এখানে চলে আসতে বলে। তো আমাদের ধারণা ছিল হয়তো হোটেলে কোনো ফ্রন্ট এরিয়াতে আমাদেরকে কোনো সিটিং এরিয়া দেওয়া হবে ওয়েটিং এর জন্য, কিন্তু আমরা খুবই লাকি ছিলাম। ফরচুনেটলি ওদের কাছে ওয়েটিং এর জন্য রুম আলাদা তৈরি করা থাকে। যদি কোনো গেস্ট আগে আগে চলে আসে আর্লি চেক ইনের জন্য, তাহলে তাদেরকে এই ধরনের গেস্ট রুম দেওয়া হয়। চেক ইনের টাইম পর্যন্ত তারা এখানেই বিনামূল্যে সম্পূর্ণ ফ্রিতে এখানে স্টে করতে পারে।
শুধু ওয়াশরুমটা কমন, রুমের বাহিরে করিডোরের সামনে ছিল, এটা ছাড়া আর কোনো সমস্যা ছিল না। তো দেখতে দেখতে আমরা দুপুর 2টার মধ্যে আমাদের অরিজিনাল যে রুম বুকিং করার রুম সেটা হাতে পেয়ে যাই। আমাদেরকে কল করে এখানে নিয়ে আসা হয়। আর রুমটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ছিল। এটা ডাবল বেডের একটা রুম নেওয়া হয়েছিল, সাথে ওয়াশরুম ছিল এবং হোটেলে যত ধরনের সুযোগ সুবিধা থাকে সবই ছিল এবং হোটেলটা খুবই সুন্দর ছিল। ওয়েটিং রুমে আমরা একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছিলাম, তাই আমরা ফ্রেশ হয়ে গিয়েছিলাম মোটামুটি। এ কারণে রুমে চেক ইন করার পর আমরা একটু পরে রেডি হয়ে বের হয়ে যাই। তো আমাদের উদ্দেশ্য ছিল আমরা যাব চাতুচাক মার্কেটে। ওটা শুধু রবিবারের মার্কেট ছিল, আর এই দিনটা ছিল রবিবার। তো আমরা আর হয়তো হাতে পাবো না, তাই আমরা বের হয়ে যাই চাতুচাক মার্কেটের উদ্দেশ্যে। আমাদের হোটেলের একদম ঠিক সামনেই নানা স্টেশন। নানা স্টেশনে আমরা চলে আসি আর প্রথমবার মেট্রো রেলে উঠি। এইটা বলা যায় আমাদের একটা আফসোস থেকে যাবে যে নিজেদের দেশে মেট্রো রেলে এখন পর্যন্ত আমরা ওঠার সুযোগ পাই নাই। প্রথম মেট্রো রেলে উঠেছি, তাও আবার ভিন দেশে। কিনবা One mango sticky rice. 1 ค่ะ কিনবা কিছু? আগে মার্কেট দেখে আসবো কত কিছু হ্যাঁ, আসো আসো। এটা ম্যাঙ্গো স্টিকি রাইস 50 বাট। সরি। থাইল্যান্ডের রাস্তাঘাট তো খুবই সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। এতটাই সুন্দর যে আমরা হোটেল থেকে যেখানেই গিয়েছি এবং ফেরত এসেছি, কখনোই আমাদেরকে মাহেরার জন্য ব্যবহৃত স্ট্রলারটাকে ভাঁজ করতে হয়নি। সবসময় ও স্ট্রলারের মধ্যেই বসা ছিল। এই স্ট্রলারে বসা অবস্থাতেই মাহেরাকে নিয়ে আমরা সব জায়গায় হেঁটেছি, ঘুরেছি, মেট্রো রেলে উঠেছি, নেমেছি। শুধুমাত্র আমরা কোথাও যখন ট্যাক্সি ইউজ করেছি তখনই শুধুমাত্র আমাদেরকে স্ট্রলার ভাঁজ করতে হয়েছিল। যাও যাও, সামনে রাখো। কিছু খেয়ে নেবো? ফিশের কোনো আইটেম তেমন নাই। শ্রিম্প নুডলস আছে, শ্রিম্প নুডলস আছে নেই। সবকিছু মাঝখানে আমরা এটাই খুঁজে পাইছি অর্ডার করার মতো। আর এটা তো অমলেট, নিঃসন্দেহে খাওয়া যাবে। আর এটার মধ্যে শ্রিম্প ছাড়া অন্য কিছু নাই, শ্রিম্প নুডলস আর কি। কয়টা দিছি শ্রিম্প? 3 পিস মনে হয়, 4 পিস। ডাল বানাইছে না, যদি এটার ঝোল করে দিয়ে বেচারি। আসলে আমরা এরকম শুকনা ভাত কখনো খাই না, তো কারণে যেন ইন্ডিয়ানরা খালি ডাল দিয়ে ভাত খায়, এটাই ওদের কাছে অনেক কিছু। একটু বেশি বলে ফেললাম কিনা জানি না, তবে আমি কিন্তু অনেক টিভি সিরিয়ালে দেখেছি ইন্ডিয়ানরা ডাল দিয়ে ভাত খুব সুন্দর আয়েশ করে খেয়ে ফেলতে পারে, কিন্তু আমরা তো পারি না। 2-1টা তরকারি আইটেম, ভর্তা ভাজি ছাড়া ভাত খাওয়া খুব মুশকিল আমাদের জন্য। কিন্তু এখানে কিছু করার ছিল না, এখানে খাবার নিয়ে আমরা খুবই হিমশিম খেয়েছি। এখানে ওই রাইসের সাথে একটু ডিম ভাজা করে দেয়, এ ধরনের আইটেম পাওয়া যায়। আর দড়ি ফিশ বা কোনো যে সি ফিশ, এগুলো আমরা তেমন একটা খুঁজে পাচ্ছিলাম না এই এরিয়াগুলোতে, তো আমাদেরকে খাবার নিয়ে একটু প্রবলেম ফেস করতে হয়েছে। আর এখানে কিন্তু খুব ভালো ডাবের পানি পাওয়া যায়, একেবারে খুবই ভালো স্বাদ, সুন্দর মিষ্টি। আর এই যে সুশি, কেন অনেক ধরনের সুশি বিক্রি করছিল, সুশিগুলো আমরা কয়েক পিস কিনেছি, এগুলো সি ফুড ছিল, তো সি ফুড পেয়ে আমরা কিনে নিয়ে আসলাম আর খেয়েছিও, ভালোই লেগেছে।
পর্যটকের দেশ থাইল্যান্ড, ভোগ বিলাসিতায় নেই তেমন কোনো বাধা বা রেস্ট্রিকশন, তাই জুসের দোকানের মতোই জায়গায় জায়গায় বারের দোকান চোখে পড়ছিল। এটা হচ্ছে একটা জাস্ট স্ট্রিট মার্কেট বলা যায়, যেটা সাপ্তাহিক মার্কেট, সপ্তাহে একদিন রবিবার এখানে বসে। তো আমরা এই মার্কেটেও প্রচুর বারের দোকান পেয়েছি, মনে হচ্ছিল যেন সবাই জুস খাচ্ছে বসে বসে। বাংলাদেশে বসে ভিডিও দেখে প্রথমে মনে করেছিলাম চাতুচাক অনেক সস্তা মার্কেট, কিন্তু এখানে আসার পর কিন্তু সেরকম কিছু মনে হচ্ছিল না। এগুলো কত বাত তোমার হাতে? 350। এখানে কিন্তু কিছু আছে, দেখো আগে দেখে নাও, এক দোকান থেকে কেন দেখতেছো? এই যে শর্টস গুলো না, শুনি কি যেন বলে না যেগুলোকে, ক্রপ টপ। হ্যাঁ ক্রপ টপ। আমি ক্রপ টপ নিব না, ক্রপ টপে পেট দেখা যায়। হ্যাঁ পেট দেখা যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ট্যাটু করা দেখলাম। আমরা বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করছিলাম, একদিকে আমার হাজব্যান্ড, একদিকে আমি, একদিকে নসিনী। তবে আমি আর নসিনী আর মাহেরা একসাথেই থাকার চেষ্টা করেছি সারাক্ষণ। তো এখানে কিন্তু দেখতে, হাঁটতে, ঘুরতেই বেশি ভালো লাগছিল। কেনাকাটা করার মতো অনেক বেশি সামর্থ্য আমাদের নেই, তাই আমরা ঘোরাফেরাতেই বেশি সন্তুষ্ট ছিলাম। তারপরে যে আমরা কিছুই কেনাকাটা করি নাই তা না, আমরা বেশ কিছু জিনিস চাতুচাক মার্কেট থেকে কিনেছিলাম, যেমন ব্যাগ আর বাচ্চাদের জামা, অর্থাৎ মাহেরার জন্য। আর মাহেরার সাইজে আমাদের দেশে রেখে আসা আত্মীয় স্বজন, এদের জন্যই মূলত জামা কেনা হয়েছিল। আর এখানে একটা স্কুল বয়কে আমরা দেখছিলাম অনেকক্ষণ যাবৎ সে প্লে করছিল টিস্যু পেপার দিয়ে আর কিছু আর্নিং করছিল। মাহেরার হাতে যে জুসটা, এটা হচ্ছে অ্যাভোকাডো জুস। এটা আমি নিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, তার থেকে বরং অন্যান্য জুস ভালো লেগেছে বেশি। সন্ধ্যা হতে হতে চাতুচাক থেকে বের হয়ে আমরা পেয়ে যাই সুইট কর্নের দোকান। ভেবেছিলাম আমাদের ঢাকার সুইট কর্নের মতো মজা হবে, কিন্তু তা ছিল না। আর আমরা আবার মেট্রো নেই, মেট্রো থেকে আমরা চলে আসি আমাদের হোটেলে। তো হোটেলে এসেই আমরা হোটেলের নিচে একটা 7-Eleven-এর দোকান পেয়ে যাই। আর এই 7-Eleven থেকে আমরা সব থেকে বেশি খাবার কেনাকাটা করেছি আর জিনিসপত্র কেনাকাটা করেছি। তো এই 7-Eleven থেকে আমরা আমাদের রাতের খাবার এবং সকালের জন্য কিছু স্ন্যাক্স এগুলো কিনে নিয়ে আমরা হোটেলে চলে আসি। তারপরে তো একদম আমাদের খুবই টায়ার্ডনেস ছিল, শরীর একদম ছেড়ে দিয়েছিল, আমরা সবাই চিৎপটাং আর ঘুমিয়ে পড়ি। ব্যাস, আজকের জন্য কিন্তু এতটুকুই। থাইল্যান্ড ব্লগের পরের পর্বগুলোতে আমরা আমাদের বাকি দিনগুলো আপনাদের সাথে শেয়ার করব। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।